Subscribe Siddhesh Bhattacharya YouTube channel and click on bell icon to receive notification from the channel. Subscribe because it's free. কি জোর বৃষ্টি। কার্তিক মাসের মাঝামাঝি সময় এমন বৃষ্টি খুব কমই দেখা যায়। সমানে 7 দিন ধরে একই টানা বৃষ্টি চলছে, থামবার যেন আর নামই নেয় না। রাত 3:30টার সময় ঘড়িতে অ্যালার্ম দেওয়াই ছিল। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। দিনের পর দিন নিয়মিতভাবে আমি এই সময় ঘুম থেকে উঠে পড়ি। আমি ডাকগাড়ির ড্রাইভার। জেলা সদর থেকে 20 মাইল দূরে রেল স্টেশন পর্যন্ত ডাক পৌঁছে দেওয়াই আমার কাজ। বিছানা থেকে উঠে হাতে মুখে জল দিয়ে চা আর খাবারটা খেয়ে নিলাম। এরপর ইউনিফর্ম পরে তৈরি হয়ে নিলাম। সময় আর হাতে বেশি নেই। 4:15টার সময় গাড়ি আমার পোস্ট অফিস থেকে ছাড়তেই হবে, নইলে ঠিক সময় ডাক গাড়ি ধরে ডাক পৌঁছে দিতে পারবো না। বর্ষাতিটা কোথায় গেল? যা বৃষ্টি পড়ছে, গায়ে একটু চাপিয়ে নি বর্ষাতিটা। এবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে হবে অফিসে। পোস্ট অফিসে পৌঁছতে খুব বেশি সময় লাগলো না। ওভারসিয়ার এর মধ্যে ডাক ব্যাগগুলো ডাক গাড়িতে তুলে দিয়েছে। নিয়ম মতো সই করে গাড়িতে গিয়ে উঠলাম। গাড়ি স্টার্ট দিলাম আর ইঞ্জিনটা যেন গর্জন করে উঠল। চারিদিক যেন ঘুটঘুটে অন্ধকার। হেডলাইটটা জ্বালাতেই সারা জায়গাটা যেন চমকে উঠল। ঝমঝম করে বৃষ্টি পড়েই চলেছে। রাস্তা ভালো, ন্যাশনাল হাইওয়ে। জেলা সদর থেকে স্টেশনে আসা যাওয়ার এই একটাই মাত্র রাস্তা। দিনের বেলা মানুষজন গাড়ি ঘোড়া যথেষ্টই থাকে রাস্তায়। রাত্রির শেষ ভাগ হলেই ওই রাস্তায় যেন নির্জন নিলিবিলি, যেন গা ছমছম করে ওঠে। প্রতিদিনই আমি এই সময় এইখান দিয়ে গাড়ি চালিয়ে যাই। হেডলাইটের আলোয় আর বৃষ্টির জন্য পথ যেন ঝলমল করছে। তার মধ্যে দিয়ে ডাক ভ্যান ছুটে চলেছে। বৃষ্টি তখনও পর্যন্ত কোনো থামবার কোনো নামই নেয় না। সামনের গাছে অনবরত জল জমে যেন বৃষ্টিকে ব্যাহত করছে। স্বয়ংক্রিয় ওয়াইপারে কাঁচটা মোচা হয়ে যাচ্ছে বটে, কিন্তু পরিষ্কার করে বাইরেটা দেখা যাচ্ছে না। নীরব নিশীথী রাত, মাঝে মাঝে ঝড়ের আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ মনের মধ্যে কেমন যেন ভয় হতে লাগলো। মনে হলো যেন আমি যেন খুব নিঃসঙ্গ। গাড়ির ভেতরে ওভারসিয়ার ঘুমে অচেতন। শুধু একটা নাক ডাকার শব্দ পাচ্ছি আর গাড়ির গতিটা বাড়িয়ে দিলাম। যথাসময় আমাকে ট্রেন ধরতেই হবে। এই গাড়ি না ধরতে পারলে সারা জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে 24 ঘন্টার জন্য। কারণ এই একবারই শহর থেকে ডাক বাইরে যায়। গাড়ি ছুটে চলেছে। হেডলাইটের আলো বৃষ্টির ফোঁটার ওপর পড়ে নানান রঙিন দৃশ্য তৈরি হচ্ছে। ভারী সুন্দর লাগে দেখতে।
কিন্তু এই নিঃসঙ্গ অবস্থায় গাটা কেমন যেন ছমছম করে উঠছে। এইরকম দুর্যোগের মধ্যে আমি তো অনেকবারই এই পথ দিয়ে গেছি, কিন্তু এমনটা তো কখনো আর হয়নি। রাস্তার দুধারে বড় বড় গাছের পাতাগুলো দমকা হাওয়ায় যেন খুব জোর নড়ে উঠছে। রাস্তার দুধারে সমস্ত গাছগুলি শাল গাছ, বড় বড় পাতাগুলো একে অপরের সঙ্গে ধাক্কা লেগে কেমন যেন ঘসঘস আওয়াজ করছে। গাছগুলো নিস্তব্ধ রাত্রিতে কি যেন একটা অজানা কথা যেন বলতে চাইছে। দূরে কোথাও যেন একটা রাত জাগা পাখি একটানা যেন সরিয়ে দিতে চলেছে। ভারী করুণ সুর তার। মোটর গাড়ির আওয়াজ পেয়ে হয়তো ভয়ে একটা বন্য জানোয়ার হঠাৎ করে বিকট আওয়াজে চেঁচিয়ে উঠল। হয়তো বা শিয়াল হবে, কিন্তু রাত জাগা পাখিটার ওই করুণ সুর শুনে মনটা যেন আমার শিউরে উঠল। মনে হতে লাগলো যেন ও কি কোনো কেউ মারা গেছে। বাড়ির কথা মনে করতে লাগলো। সপ্তাহ তিনেক আগে যে বাড়ির থেকে যে শেষ চিঠিটা পেয়েছি তাতে লেখা ছিল ওরা ছোট ভাই অসুস্থ হয়ে পড়েছে। এই ছোট ভাই আমার থেকে মাত্র 2 বছরের ছোট। আমার একটা অজানা আশঙ্কায় মনটা যেন কেঁপে উঠল। তবে কি ওর না, এরপর আমি কিছু ভাবতে পারলাম না। মন থেকে সব বাজে চিন্তা ভাবনা সরিয়ে দিয়ে গাড়ির স্টিয়ারিং আর রাস্তার দিকে নজর দিলাম। ডাকগাড়িটা আমায় ঠিক সময় ধরতেই হবে। রাস্তার দিকে সতর্ক দৃষ্টি রেখে গাড়ি চালিয়ে চললাম। দুর্যোগের রাত, সতর্ক না থাকলে রাস্তার মধ্যে কখন কি দুর্ঘটনা ঘটে বলাও তো যায় না। কিন্তু হঠাৎ গাড়ি রাস্তা রোধ করে কে যেন দাঁড়িয়ে আছে। এটা প্রভাব মূর্তি। প্রথমটার জন্য এটা খুব ভয় হচ্ছে। ওইটার দিয়ে সামনের কাঁচের জন্য ঠিক মতো পরিষ্কার হচ্ছে না, তাই এবার ডাস্টার দিয়ে কাঁচটাকে ভালো করে মুছে নিলাম। গাড়ির স্পিড কিন্তু আমি কমালাম না, তাহলে তো দেরি হয়ে যাবে। এবার আবার সামনের দিকে ভালো করে লক্ষ্য করলাম। না, আর তো কিছু দেখা যাচ্ছে না। আজ যেন কি হচ্ছে, এরকম ভুল তো আমার কোনোদিনই হয়নি। এতদিন ধরে গাড়ি চালাচ্ছি। আবার মন দিয়ে গাড়ি চালাতে শুরু করলাম। মনে পড়তে লাগলো সেই বাড়ির কথা, ছেলেবেলার কথা। ফরিদপুর জেলার পদ্মাপাড়ে একটা গাঁয়ে ছিল আমাদের বাড়ি। দেশ ভাগ হয়ে দেশ স্বাধীন হলো। আমাদের দেশ, আমাদের জন্মভূমি, এসব ছেড়ে চলে এলাম কলকাতায়। এসব অনেক বছর আগের কথা। 2 ভাই, ছোট বোন আর মাকে নিয়ে বাবা চলে এলো কলকাতা। এসে খুব বিপদে পড়লেন বাবা। এখন কোন রকমের সংসার চলে যায়। ছোট ভাই কারখানায় কাজ করে, বাবা সওদাগরি অফিসে চাকরি করে, বোনটা স্কুলে পড়ছে।
এইসব কথা ভাবতে ভাবতে প্রায় 20 মিনিট গাড়ি চালিয়ে চলে গেলাম। হঠাৎ সামনের দিকে বৃষ্টি পড়তে অবশ্যই একই ব্যাপার। চেয়ারের লোকটা দুদিকে 2 হাত দিয়ে পদ আটকে দাঁড়িয়ে আছে। আমি কিন্তু ভয় পেয়ে গেলাম, তবু মন শক্ত করে গাড়ি থামালে চলবে না। সঙ্গে সঙ্গে গাড়ির স্পিড একটু কমিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে দেখলাম গাড়ির দিকে মুখ করে ওই বড় ছায়ামূর্তিটি পিছিয়ে চলল গাড়ির সঙ্গে সঙ্গে। সামনের কাঁচটা আবার ডাস্টার দিয়ে ভালো করে মুছলাম। না না, আমার চোখ তো আমাকে ফাঁকি দেয়নি। দুদিকে 2 হাত বাড়িয়ে সামনে একটা বিরাট মূর্তি দাঁড়িয়ে, ঠিক যেন একটা ছায়া মূর্তি। গাড়ির ভেতর ওভারসিয়ারকে ডাকতেই হবে। এখনো সেই গভীর ঘুম ঘুমাচ্ছে। কি ঘুম রে বাবা! তপন তপন তপন, কি ঘুম রে বাবা! আবার ভালো করে সামনের দিকে তাকিয়ে দেখলাম, নেই, ছায়ামূর্তিটা আর নেই। তারপরে ভাবলাম, কি করি যে অদৃশ্য হয়ে গেল এই মূর্তিটা। না, ভাবলাম নানান দুশ্চিন্তায় মাথাটা খারাপ হয়ে গেছে আজ। না হলে আমার চোখ এত ভুল করছে কেন? এবার গাড়ির গতি দ্বিগুণ করে দিলাম। গাড়ি সবেগে ছুটে চলল, কিন্তু সত্যি আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে ঘামে ভিজে এবার শেয়ারকে সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করে দিলাম। তপন 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 ওঠ, তপন শিগগিরই ওঠ। অনেকক্ষণ চেঁচামেচির পর তপনের ঘুম ভাঙল। সে ভিতর থেকে বেরিয়ে এলো। তখনও সেই ছায়ামূর্তিটা গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। আমি হাত দিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইলাম তপনকে। তপন তপন, ওই যে তপন সেই দেখে ভয়ে আমার গা ঘেঁষে দাঁড়ালো। এই নিশীথী আধার আর নির্জন পথে আমরা মাত্র 2জন মানুষ, আর সামনে এই বিশাল গাছ ছায়ামূর্তি। কিন্তু কিন্তু কি কি বলতে চায়, কি করতে চায় আমাদের নিয়ে? কিন্তু একটু পরেই সেই ছায়ামূর্তিটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। বৃষ্টি পড়ছে সমানে, কিন্তু বারবার এটা কি হচ্ছে সেটা পরীক্ষা করার জন্য গাড়ি থেকে নেমে এগিয়ে যেতে লাগলাম। একটু এগিয়ে যেতেই যেটা দেখলাম, তাতে
আমাদের দুজনের প্রাণ কেঁপে উঠল। সামনে যে একটা পাহাড়ি নদী, তার উপরে যে একটা পুল রয়েছে, নানা চিন্তায় ডুবে থেকে এই কথাটা একেবারে ভুলে গেছিলাম। ক্রমাগত কয়েকদিনের প্রচন্ড বৃষ্টির জন্য এই ছোট্ট সরু নদী জলে একেবারে ভরে উঠেছে। নদীর মধ্যে প্রবল স্রোত বয়ে চলেছে। এই স্রোতের টান আর পুলটা সহ্য করতে পারেনি। পুলের মাঝের অংশটা একেবারেই ধসে গেছে। আর মাত্র 1 মিনিট, তারপরেই যে কি অবস্থা হতো আমাদের। গাড়ি পুলের ওপর ওঠার সঙ্গে সঙ্গে কি যেন যে হতো, আতঙ্কে চোখ বুজে ফেললাম। নদীর পাড় বেয়ে ডাকের বিলি ব্যবস্থা ঠিক করে ডাক স্টেশনে পৌঁছে দিয়ে সেদিন বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল। বাড়ি ফিরে দেখলাম পোস্ট অফিস থেকে একটা টেলিগ্রাম এসছে। টেলিগ্রামটা দেখে আমি চমকে উঠলাম। বাড়ির টেলিগ্রাম। ভোর 5:45-এ আমার ছোট ভাই 5 দিনের নিউমোনিয়ায় ভুগে মারা গেছেন। বাবা টেলিগ্রাম করেছেন। শেষ রাতে রাস্তার ঘটনাটা মনে পড়ে গেল। ভাবলাম, মরে গিয়েও আমার ভাই আমাকে ভোলেনি। ছায়ার মধ্যে লোক ধরে পথের বিপদের সংকেত দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। কি অদ্ভুত আকর্ষণ! Subscribe Hitesh Bhattacharya YouTube channel and click on bell icon to receive notification from the channel. Subscribe because it's free.